অটিস্টিকদের নানা সমস্যা ও সমাধানে করণীয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে মহাখালী ডিওএইচএস এ আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। তার সঙ্গে আছেন বঙ্গবন্ধু মেডিকেলের শিশু নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার গোপেন কুমার কুণ্ডু। সরাসরি যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ স্বপ্না। আজ বিশ্ব 12তম অটিজম দিবস। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বা আপনাকে বলি যে অটিস্টিক ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সহ বিভিন্নভাবে কিন্তু কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তো আজ আমরা অটিজমের সার্বিক বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গোপেন কুমার কুণ্ডু। আমরা তার সাথে প্রথমে পরিচিত হয়ে নিই এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনপদের সময় আসার জন্য। আপনাকে প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আজকে 12তম বিশ্ব অটিজম দিবস, তো এই উপলক্ষে আজকে নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আপনার কাছে জানবো যে দেশে কেন আসলে এই অটিজমের সংখ্যাটা বাড়ছে। আপনি জানেন যে বাংলাদেশে অটিজমের সংখ্যা দিন দিন বাড়ছে, তবে এরকম না যে অন্য দেশের তুলনায় বাড়ছে, এরকম না। সব দেশেই যে হারে বাড়ছে সেই হারেই বাড়ছে। তবে অটিজমের কারণ হিসেবে আমরা দুইটা জিনিসকে বেশি, অ্যাকচুয়াল কারণ তো আমরা জানি না, তবে বিজ্ঞানীরা এইটুকু কারণ হিসেবে উপনীত হইতে পেরেছেন যে অটিজমের কারণ হিসেবে একটাকে করা হয় যে জিনগত সমস্যা হইতে পারে একটা, আরেকটা জিনগত সমস্যা তো বাচ্চাদের মধ্যে থাকতেই পারে। এর পাশাপাশি পরিবেশগত কারণকে বিজ্ঞানীরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। যে বাংলাদেশে দেখা যায় যে যত আরবানাইজেশন হচ্ছে, যত শহরে জীবনযাপনের মানুষ যাচ্ছে, ততই বেশি দেখা যাচ্ছে ফাস্ট ফুডের দিকে বেশি নজর দিচ্ছে। খাদ্য সংরক্ষণের জন্য বিশেষ কেমিক্যালস ইউজ করা হচ্ছে। খাদ্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য রং ইউজ করা হচ্ছে, বিশেষ রং। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের শিশুদের রক্ত পরীক্ষা করে দেখা গেছে যে তাদের কিছু হেভি মেটাল যেমন মার্কারি, যেমন তাদের আর্সেনিক, তারপরে এরকম সীসার পরিমাণ এই সমস্ত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এগুলো যদি কোনোভাবে কমানো হয়, মানে অটিজম আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে যদি এগুলো দূরে রাখা হয়, তাহলে কতটুকু প্রভাব কমানো সম্ভব? হ্যাঁ, যেহেতু জিনগত সমস্যা, আমরা মনেই করি যে জিনগত সমস্যা, জেনেটিক প্রবলেম, তো আমরা এটা তো খণ্ডাইতে পারবো না। কিন্তু পরিবেশগত কারণ যেগুলো থাকে সেগুলোকে যদি আমরা সেগুলো থেকে যদি বিরত থাকতে পারি, তাহলে অটিজমের মাত্রা, আমরা জানি যে অটিজম বিভিন্ন মাত্রার হয়ে থাকে, কম মাত্রা, বেশি মাত্রা, মধ্যম মাত্রা। অটিজমের মাত্রাকে কমায় ফেলা যেতে পারে। আচ্ছা, আমরা যদি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যে আজকের এবারের প্রতিপাদ্য আমরা জেনেছি যে সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার। আসলে এই প্রতিবাদের মাধ্যমে আমরা সহজভাবে কি বুঝি? এটা একটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অটিজম শিশুদের ক্ষেত্রে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের ক্ষেত্রে আপনারা জানেন যে এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হচ্ছে এই ধরনের বিশেষ শিশুরা সামাজিক যোগাযোগ, যে সামাজিক অন্য শিশুর সাথে আরেকটি শিশুর যে যোগাযোগ, এই যোগাযোগটা তাদের মধ্যে থাকে না। তাদের মধ্যে ইশারা ইঙ্গিতের মাধ্যমে যে যোগাযোগ, এই যোগাযোগও অনেক সময় থাকে না। এবং তাদের মধ্যে আচরণগত যে সমস্যা, যে ব্যবহারগত, যে আচরণগত সমস্যা, এই সমস্যা থাকে। তো যেহেতু তারা যোগাযোগের সমস্যা থাকে, তো এই বিশেষ অ্যাপসের মাধ্যমে, যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে, মোবাইল অ্যাপস এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথাবার্তার উন্নতি অথবা যোগাযোগের উন্নতি করা যেতে পারে। এছাড়াও আমরা জানি যে অন্য বাচ্চাদের সাথে মেলামেশার যে সমস্যা থাকে, সেটার ক্ষেত্রে এই বিশেষ স্কিলনেসের জন্য আমরা মোবাইল অ্যাপস ইউজ করতে পারি। কিন্তু আমি যদি আপনার কাছে জানি যে এই যে প্রতিপাদ্য এবার নেওয়া হয়েছে, কিন্তু সেই কার্যক্রম বাংলাদেশে এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা, নাকি চিন্তা করা হচ্ছে? চিন্তা করা হচ্ছে। এবং তবে একটা ব্যাপারকে অনেক আগে থেকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, যে কম্পিউটার স্কিলনেসের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে তাদের বিশেষ কর্মদক্ষতা বাড়ানোর বিশেষ ব্যবস্থা অনেক আগে থেকেই নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যে অটিজমের চিকিৎসার ব্যাপারে আমরা দেখছি 2010 সালের পর থেকে সরকার বলি, আমাদের সমাজ বলি, অনেকটা নড়ে চড়ে বসেছে, ভালোভাবে কাজ হচ্ছে। কিন্তু যদি এই চিকিৎসার কথাই বলি, যে বাংলাদেশে অটিজম আক্রান্তদের জন্য কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে, উন্নত বিশ্বে কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে, আমরা আসলে এই মাঝখানে আমাদের কোনো গ্যাপ আছে কিনা? আপনি জানেন যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং তার সুযোগ্য কন্যা, বিশিষ্ট শিশু সাইকোলজিস্ট, যেটা শিশু মনোবিজ্ঞানী সাইমা ওয়াজেদ হোসেনের উদ্যোগে
বিশ্বের দরবারে বাংলাদেশ অটিজম নির্ণয় এবং অটিজম ব্যবস্থাপনায় বিশেষ অধিকার স্থাপন করে নিয়েছেন, এবং সেই জন্য যা যা করা দরকার বাংলাদেশ সরকার সেই ব্যবস্থা অন্য দেশের তুলনায় পিছিয়ে থাকবে এরকম না, অন্য দেশের সাথে তাল মিলিয়ে একইভাবে সেই বিশেষ ব্যবস্থা এই ধরনের বিশেষ শিশুদের জন্য নিয়ে যাচ্ছেন। এবং এই জন্যে আপনি জানেন যে বাংলাদেশে ঢাকা সিটিতে, ঢাকা শহরের শিশুদের, অটিস্টিক শিশুদের যে চিকিৎসার জন্য ঢাকাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে, যেখানে আমি কাজ করছি, যে সেখানে একটা স্পেশাল স্কুল তথা স্পেশাল একটা ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে, যেটাকে এখন আমরা ইপনা হিসেবে পরিচিত। ইপনা হচ্ছে ইনস্টিটিউট অফ পিডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম। এটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এখন একটা প্রথম ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে সব রকম ব্যবস্থা, একটা শিশুর জন্য, অটিস্টিক শিশুর জন্য যা যা দরকার, চিকিৎসা ব্যবস্থা, রোগ নির্ণয়ের ব্যবস্থা, রোগের ব্যবস্থা এবং একটা স্পেশাল। আমরা আবারও ফিরবো। দর্শক, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, কোথাও যাবেন না, একটু পরে আবারও ফিরছি আমরা। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আবারও আলোচনায় যোগ দিচ্ছেন রিপোর্টার মুজাহিদ শুভ। তার সঙ্গে যোগ দিয়েছেন PFDA ভোকেশনাল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি। যাচ্ছি তাদের কাছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে বলে রাখি যে এর মধ্যে কিন্তু আরও একজন অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন। তিনি হচ্ছেন সাজিদা রহমান ড্যানি, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান PFDA ভোকেশনাল ট্রেনিং সেন্টার। আমরা এবার তার কাছেই কিছু কথা শুনতে চাই। আমি আপনার কাছে জানতে চাইব, ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য, যে আমরা সমাজে এখনও দেখি যে আসলে যারা অটিজম আক্রান্ত তাদের বাবা মা পরিচয় দিতে চান না, সমাজ অনেকটা অন্যভাবে দেখে, কিন্তু আসলে এই সমাজকে আমরা কতটুকু প্রস্তুত করতে পেরেছি বলে আপনি মনে করেন? প্রস্তুত পুরোপুরি হওয়াটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমরা শুরু করেছি কিনা। আমি মনে করি যে 2011 সালে সাইমাবাজের যে যাত্রাটা শুরু করেছেন, ওনার এই উদ্যোগের জন্য কিন্তু আমরা যারা প্যারেন্টস আছি তারা সামনে আসার মতো ওই প্ল্যাটফর্মটা পেয়েছি। আমি এখন বলতে পারি যে আমার ছেলে অটিজম আছে, বাট সে কেপেবল, সে পারছে, এই যোগ্যতার জায়গাটুকু দেখানোর সুযোগটা হয়েছে। অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা প্যারেন্টসের একদমই নিজস্ব ব্যাপার। সরকার এবং ব্যক্তিগত উদ্যোগ থেকে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব প্যারেন্টসকে জানানো, সমাজকে তৈরি করার, কিন্তু গ্রহণযোগ্যতার ব্যাপারটা এখনও আসলে অনেক দূর যেতে হবে। এখনও আমার বাচ্চাদের রাস্তায় হ্যারাসমেন্টের শিকার হতে হয়, এখনও বিভিন্ন জায়গায় যে হ্যারাসমেন্টের শিকার হতে হয়, কারণ মানুষ জানা এবং গ্রহণ করা দুটোর মধ্যে যে ফারাকটা আছে, ওই জায়গায় এখনও আমরা আছি। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা অনেক সময় দেখি যে সাধারণ যে স্কুলগুলো আছে, বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিশু অথবা ব্যক্তি রয়েছেন তাদের জন্য আলাদা ধরনের প্রতিষ্ঠান আছে, কিন্তু সাধারণ স্কুলগুলোতে তাদেরকে নেয়ার ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকদের আপত্তি থাকে, অথবা সেখানে সেই ধরনের শিক্ষক নেই। এই বিষয়ে কোনো কাজ হচ্ছে কিনা? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একজন শিক্ষক যদি নিজে কনফিডেন্ট না হন অথবা না জানেন একটা বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে বা স্পেশাল নিডস থাকে তাকে কি করতে হবে, তখন কিন্তু সেই শিক্ষক ওই বার্ডেনটা নিতে চাইবেন না। এটা তার কাছে দায়িত্বর থেকে অব্লিগেশন হয়ে যাবে। হ্যাঁ, তো সবচেয়ে আগে যেটা দরকার যে এই শিক্ষকদের তৈরি করা। আমরা ওই জায়গায় যতটুকু জানি সাইমা আপার যে উদ্যোগটা আছে ওখান থেকে শুরু করেছে সরকার, বিভিন্নভাবে এটা শুরু করেছে যাতে প্রাইমারি স্কুল এবং এই ধরনের যে প্রতিষ্ঠানগুলি আছে, প্রাইভেট যে স্কুলগুলি আছে, এদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ট্রেনিং দেওয়া শুরু করেছেন। কিন্তু আমি মনে করি যে এই জিনিসটা আরও অনেক বেশি কনস্ট্রাকটিভ হওয়া উচিত। এবং এখানে শুধুমাত্র টিচাররা না, অনেক প্যারেন্টসরা আছেন যারা ওই স্পেশাল বাচ্চা স্কুলে থাকলে, ক্লাসে থাকলে আমার বাচ্চাকে আমি দিব না, এই ধরনের মানসিকতা নিয়ে, হ্যাঁ, এই মানসিকতার দিকটাও আসলে অনেক পরিবর্তন হওয়া দরকার। এবং একটা নীতি যেটা সরকার করেছে যে স্কুলে এত পার্সেন্ট স্টুডেন্টদের রাখতে হবে স্পেশাল নিডস, সেই নীতিটার বাস্তবায়ন হবে। আমি আরেকটা অন্য বিষয়ে যাই। আপনি যেহেতু ভোকেশনাল ট্রেনিং সেন্টার, অনেকগুলো প্রতিষ্ঠান আমরা দেখেছি অটিজমের, কিন্তু এই কারিগরি শিক্ষার গুরুত্বটা কত বেশি বলে আপনি মনে করেন? আপনি কেমন ফল পাচ্ছেন?
দেখেন, একটা মানুষ যখন সে মানে স্কুল পার হয়, আমাদের জন্য কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বাট বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তাদের জন্য কিন্তু এরকম কোনো ফ্যাসিলিটি নাই। কিন্তু অটিজম তো একটা লাইফ লং স্পেকট্রাম। সো স্কুলের পরে তাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন যে প্রতিষ্ঠানগুলি দরকার, যেখানে তাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে তারপরে কাজের জায়গার জন্য তৈরি করে তাদেরকে দিতে হবে, সেই ধরনের প্রতিষ্ঠান কিন্তু খুব কম আছে। আমি পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার এই কারণেই প্রতিষ্ঠা করেছি যে এদেরকে তৈরি না করলে আমি কিন্তু বলতে পারবো না যে এদের চাকরি দিবেন অথবা এদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সো আমার তৈরির জায়গাটা আগে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, যেই কারণে পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মতো ভোকেশনাল ট্রেনিং সেন্টার আরও আসা উচিত, যাতে করে যারা ইয়াং অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট আছেন তাদেরকে তৈরি করার জায়গাটা আমরা। আমি একটা বিষয় জানবো যে আপনার আজকের দিনটা খুব আনন্দের। আপনার সন্তান একজন দীর্ঘদিন থেকে সে অটিজম নিয়ে আসলে দিন পার করছে। আজকে শুনেছি যে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ পুরস্কার পেয়েছে। কেন পেলো আসলে আপনার অনুভূতি একটু খুব সংক্ষেপে জানবো। আমি মনে করি যে আমার ছেলে, সে তার যে যতটুকু শক্তি আছে, যতটুকু ক্যাপাসিটি আছে, যতটুকু উদ্যম আছে, সবটুকু দিয়ে সে চেষ্টা করেছে তার এটা ডিসেবিলিটি না থাকে, সে যেন ইন্ডিপেন্ডেন্ট একজন কনফিডেন্ট মানুষ হতে পারে। আমি মা হিসেবে, তার গার্জিয়ান হিসেবে তাকে ওই সুযোগগুলি আমি তৈরি করে দিয়েছি, সে যেন তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। আজকে সে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সাকসেসফুল পারসন উইথ অটিজম হিসেবে যে সম্মান পেয়েছে, আমি মনে করি যে এটা দেখে অন্য মা বাবা যারা আছেন তারা যেন আরেকটু অনুপ্রাণিত হন যে তাদের বাচ্চারাও পারবে। আপনার কাছে ধন্যবাদ। আমি একটু গোপেন কুমার কুণ্ডুর কাছে শেষ পর্যায়ে যেতে চাই। আমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত, যে সরকার আসলে সামনে আর কি পদক্ষেপ নিচ্ছে একটু সংক্ষেপে যদি আমাদের বলেন। সরকারের, আপনি জানেন যে বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে, আমি যেটা বলছিলাম, বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে এই করেছেন যে ঢাকা সিটির মানুষকে যে সার্ভিস দেওয়ার জন্য, বিশেষ শিশুদের সার্ভিস দেওয়ার জন্য, পাশাপাশি সরকার কিন্তু প্রান্তিক পর্যায়ের মানুষকে সার্ভিস দেওয়ার জন্য এই বিশেষ ব্যবস্থা, বিশেষ শিশুদের জন্য যে ব্যবস্থা, সেই সার্ভিস দেওয়ার জন্য 15টি মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্র করেছেন, যেখানে 15টি শিশু বিকাশ কেন্দ্রে কিন্তু এই সার্ভিসের পুরোপুরি ব্যবস্থাটা রয়েছে। যে আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে এসেছি। দর্শক আলোচনায় শুনছিলেন যে আসলে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন যারা আছে তাদেরকে সমাজে মূলধারায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের সবার আগে ব্যক্তি পর্যায়ে, পরিবার পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা যেমন দরকার, আমাদের মানসিকতার পরিবর্তন সবার আগে হওয়া দরকার। তো আমরা আশা করছি যে এখন পর্যন্ত যে 47,417 জন বলা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য, যেটি যে এখন আছে, হয়তো এর বাইরেও আরো অসংখ্য অটিজম আক্রান্ত ব্যক্তি রয়েছে। আমরা তারা যেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের সহযোগিতায় সমাজের মূলধারায় ফিরে এসে আমাদের মতোই তারা পথ চলতে পারে। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে দুজন আলোচককে সঙ্গে নিয়ে এতক্ষণ সরাসরি আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ।